দুনিয়ার বুকে এক রহস্য ঘেরা দেশ তিব্বত। দুর্গম পাহাড়ি জনপদ, বৌদ্ধ লামাদের নিভৃতচারী জীবন আর সর্বোপরি পর্যটক প্রবেশে দীর্ঘ নিষেধাজ্ঞার কারণে শত শত বছর ধরে গোটা দুনিয়া থেকেই যেন আড়ালে রয়ে গেছে হিমালয় কোলের এই অঞ্চলটি। সঙ্গত কারণেই বিশ্ববাসীর কাছে নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত তিব্বত। এর গড় উচ্চতা প্রায় ৪,৫০০ মিটার। তাই তো এই বৃহৎ মালভূমি অঞ্চলটি পৃথিবীর ছাদ হিসেবেও পরিচিত। বর্তমানে এটি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও এর রয়েছে বহুকালের পুরনো স্বতন্ত্র ও সমৃদ্ধ ইতিহাস। তিব্বতী রন্ধনশৈলীতে তৈরি বাহারি খাবার পরিবেশনেও রয়েছে আলাদা রীতি, রয়েছে নিজস্ব ভাষা ও গৌরবোজ্জ্বল এক সাংস্কৃতিক পরিমণ্ডল। তিব্বতের রাজধানী শহর লাসাকে নিষিদ্ধ শহরও বলা হয়ে থাকে। বহুকাল ধরে এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ এক তীর্থস্থান। জগৎ বিখ্যাত স্থাপত্য, পোতালা প্যালেস কিংবা প্রাচীন সব বুদ্ধিস্ট মনেস্ট্রি ঘিরে পুণ্যার্থীদের পদচারণা অদ্ভুত এক আবহের সৃষ্টি করে প্রতিদিনই এখানে। শুধু প্রাচীনত্ব আর ইতিহাস ঐতিহ্যে নয়, প্রাকৃতিক সৌন্দর্যেও অতুলনীয় তিব্বত। এর পরতে পরতে ছড়িয়ে রয়েছে রহস্য আর অদেখা সৌন্দর্যের অজস্র উপাদান। বরফে ঢাকা পাহাড়, নীলাভ জলের লেক আর ব্যতিক্রমী জনজীবনের চিত্র প্রবলভাবে আকর্ষণ করে ভ্রমণ পিপাসুদের। আর এই দুর্বার আকর্ষণের টানেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রথম বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি পা রেখেছি তিব্বতের মাটিতে। অবিস্মরণীয় এ যাত্রায়ও আমার সঙ্গী হয়েছে নিলয়। তিব্বতের দুর্গম গ্রাম শহর আর ফসলের মাঠ পেরিয়ে আমরা আরোহণ করেছি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে। নিজ চোখে দেখেছি এভারেস্ট শৃঙ্গ। তিব্বত ভ্রমণের রহস্যময় আর চমকপ্রদ গল্পগুলো একে একে তুলে ধরব আপনাদের সামনে। আজকের এই প্রথম পর্বে দেখাবো চীনের শিনিং শহর থেকে ট্রেনে চেপে বিশ্বের সবচেয়ে উঁচু কিংহাই তিব্বত রেলপথ ধরে কিভাবে পৌঁছালাম তিব্বতের লাসা শহরে। উত্তর পশ্চিম চীনের কিংহাই প্রদেশের রাজধানী শহর শিনিংকে বলা হয় তিব্বতের প্রবেশদ্বার। মুসলিম অধ্যুষিত এই শহরে দুদিন ঘুরে ফিরে আজ আমরা যাচ্ছি বহুল আকাঙ্ক্ষিত, বহুল প্রত্যাশিত সেই নিষিদ্ধ দেশ তিব্বতে। সকাল ৯টার দিকে আমরা একটি ট্যাক্সি ডেকে রওনা দিলাম শিনিং রেলওয়ে স্টেশনের দিকে। সেখান থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে তিব্বতের রাজধানী লাসার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিশেষ ট্রেন। বলে রাখি, শিনিং থেকে লাসার রেলপথটি বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু রেলপথ। এই পথের দূরত্ব প্রায় ২০০০ কিলোমিটার। দীর্ঘ এই পথে কখনো কখনো আমরা ৫০০০ মিটার উচ্চতা অতিক্রম করব। ভাবতে অবাক লাগছে, সেই ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলপথে সত্যি সত্যি আমরা আজ তিব্বতে যাচ্ছি। চীনে কয়েকদিন নিরলস ছোটাছুটির দরুন আমার ঠোঁট বিরক্তিকর জঠোসায় আক্রান্ত হয়েছে। বিরাট এক আনন্দ ভ্রমণের দিনে এটাই শুধু অস্বস্তিকর লাগছে আমার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? বাঞ্জালাগুয়া। চীনের মানুষ বাংলাদেশকে মাঞ্জালা বা মাঞ্জালাগুয়া বলে চিনে থাকে। বাংলাদেশ বললে তারা কিন্তু চিনবে না। আই এম মুসলিম।
এবার দূর থেকে দেখতে পাচ্ছি শিনিং রেলওয়ে স্টেশনের অবকাঠামো। তবে পথটি সোজা নয়, আমাদের কিছুটা পথ ঘুরে যেতে হবে স্টেশনে। জেনে রাখুন, শিনিং থেকে বিমানযোগেও যেতে পারবেন তিব্বতের লাসা শহরে। কিন্তু বিমানে গেলে তো ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়েতে ভ্রমণের ইচ্ছাটা পূরণ হবে না, আবার এই পাহাড়ি পথের কোনো কিছুই আর দেখা হবে না। এ কারণেই শুরু থেকেই আমি ট্রেন ভ্রমণের পক্ষপাতী ছিলাম। তিব্বত ভ্রমণ মোটেই সহজ কোনো বিষয় ছিল না আমাদের জন্য। কিন্তু কিভাবে এই ভ্রমণটি সফলভাবে সম্পন্ন করলাম, খরচ কেমন হলো, পারমিট কিভাবে ম্যানেজ করলাম, এ সংক্রান্ত সব কিছুই ট্রেনে চলতে চলতে খোলাসা করব আমি। আপনারা কিভাবে আমাদের মতো তিব্বত ভ্রমণের স্বপ্ন পূরণ করবেন, সেই পথটাও বাতলে দেব। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম শিনিং রেলওয়ে স্টেশনের সামনে। স্বপ্ন পূরণের একেবারে দ্বার প্রান্তে চলে এসেছি সিনিং রেলওয়ে স্টেশনে। কিছুক্ষণের মধ্যেই এই রেলওয়ে স্টেশনে প্রবেশ করব এবং আনুষঙ্গিক যে কাজ রয়েছে, অর্থাৎ এই আমাদের পাসপোর্ট দেখানো, টিকিট দেখানো, পারমিট দেখানো, সব কিছু দেখানোর পরেই কিন্তু আমরা উঠে যাব ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ের সেই ট্রেনে। এরপর ছুটতে থাকবো তিব্বতের রাজধানী লাসা অভিমুখে। কি দারুণ একটা অভিজ্ঞতা নিতে যাচ্ছি আমরা, এটি ভাবতেই শিহরিত হচ্ছি, রোমাঞ্চিত হচ্ছি। বলে রাখি, তিব্বত ভ্রমণের পারমিট না থাকলে এই রেলওয়ে স্টেশনে প্রবেশের কোনো সুযোগ নেই। আমরা পারমিট দেখে আর পাসপোর্ট স্ক্যান করে প্রবেশ করলাম স্টেশনের ভেতরে। স্টেশনের ভেতরের অংশটি সুপরিসর আর পরিপাটি। লাসাগামী ট্রেনের অনেক যাত্রী আগে থেকে এখানে অপেক্ষা করছেন। ট্রেন ছেড়ে যাওয়ার 5 মিনিট আগে প্ল্যাটফর্মে যাওয়ার গেট খুলে দেওয়া হলো। সবার সাথে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম সামনে। এ সময় আরেকবার পারমিট ও ট্রেনের টিকিট চেক করা হলো। সঙ্গত কারণেই আমি চেকিংয়ের ছবিগুলো ধারণ করিনি। চলন্ত সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মে নেমে আসতেই চোখে পড়ল লাসাগামী ট্রেনটি। ট্রেন দেখেই নিলয় তো আত্মহারা। যাত্রীরা যে যার টিকিটে উল্লেখিত কোচের দিকে এগিয়ে যেতে থাকলেন। বন্ধুরা, এই যে দাঁড়িয়ে রয়েছে সেই লাসাগামী ট্রেন। এই ট্রেনে দীর্ঘ সময় আমরা ভ্রমণ করে তিব্বতের রাজধানী লাসায় যাব। আর এই ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে দিয়ে যাওয়ার সময় আমাদের চোখে যা যা পড়বে, যা কিছু দেখি, সব কিছুই আপনাদের দেখাবো। এখানে দেখতে পেলাম একজন লামাকে। পুলিশের কাছ থেকে তার কোচটি শনাক্ত করে দিলেন দৌড়। বৌদ্ধ ধর্মের লামা হলেন একজন আধ্যাত্মিক নেতা বা শিক্ষক। তিব্বতের মনেস্ট্রিগুলোতে অনেক লামা রয়েছেন। ভাই, এর জন্য স্বপ্নের মতো, মানে অবশেষে সেই নিষিদ্ধ নগরী লাসায় যাচ্ছি। ছোটবেলা থেকে শুধু সাধারণ জ্ঞানের বইতেই পড়েছি নিষিদ্ধ শহর, নিষিদ্ধ দেশ, সেই লাসায় যাচ্ছি এই ট্রেনের জন্য। স্বপ্নের মতো, মানে অবিশ্বাস্য। এত মানে কি বলবো, 1 মাসের পরিকল্পনায় যে লাসা যেতে পারবো, এটা আমার কাছে মানে স্বপ্নের চেয়েও বড় কিছু। স্বপ্ন আসলে এতটা মধুর হয় না, যে এই যাত্রাটা যতটা মধুর হতে যাচ্ছে। যাত্রাটা কেমন হবে জানি না, কিন্তু এটা যে খুবই এক্সাইটিং একটা ব্যাপার হবে। এবং এই পথে যে পৃথিবীর সব থেকে সেরা সৌন্দর্যগুলো দেখবো, যে কি বলবো, পৃথিবীর ছাদ দিয়ে যাব আমরা, মানে যেখানে অ্যাভারেজ অ্যালটিটিউড 5000 মিটারের আশেপাশে। তো এই রাস্তা দিয়ে যাওয়ার যে ব্যাপারটা, যে রোমাঞ্চকর অনুভূতি হবে, এটা ভাবতেই তো অবাক লাগতেছে। এবং দেখলাম যে আমাদের বেশ কিছু ইউরোপিয়ান আমেরিকান টুরিস্ট আছে, তো তাদের সাথে গল্প করতে করতে এই পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাব। 11 নম্বর কোচে বরাদ্দ রয়েছে আমাদের সিট। লাইন ধরে গেটের সামনে যেতেই দায়িত্বশীল নারী পুলিশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন আমাদের পারমিট, ট্রেন টিকিট সহ সবকিছু। কোচে ওঠার পর কেবিনগুলোর দরজার সামনে অনেক ভিড় দেখতে পেলাম। বন্ধুরা, এই যে দেখুন, দীর্ঘ সারি সারি
এক একটা কম্পার্টমেন্ট আমাদের দুইজনের জন্য সম্ভবত একটাই কম্পার্টমেন্ট হবে, আপার এবং ডাউন দুইটা সফট সিট বলছে না নিলয়? তো দেখি কোনটা আমাদের ইয়াটা কেমন, কম্পার্টমেন্ট কেমন সেটা দেখাবো। এটি আমার কেবিন। এখানে উপর ও নিচ মিলিয়ে 4 জনের সিট রয়েছে, প্রত্যেকের জন্য বালিশ ব্ল্যাঙ্কেট সহ সব কিছু রয়েছে। কিন্তু সমস্যা হয়েছে অন্যখানে, নিলয়ের সিট পড়েছে অন্য একটি কেবিনে। এখন সে সিটটি এক্সচেঞ্জ করার জন্য জোর তৎপরতা চালাচ্ছে। বন্ধুরা, আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে লাসার উদ্দেশ্যে, তিব্বতের রাজধানী যেটি। আর দেখুন আমাদের বার্থটি কেমন, এখানে 4 জন থাকতে পারবো আমরা। এই যে ডাউনে 2 জন, আমি এখানে আমার সিটটা এটা, এখানে একজন বিদেশি, জানি নাকি এখনও তিনি এখানে আসেননি, আসবেন কিছুক্ষণ পরে। আর আপার এটাতে নিলয় থাকবে, যদিও এটা নিলয়ের ছিল না, দেখলেন যে সে বার্গেন করলো, যার ছিল তার সাথে এক্সচেঞ্জ করলো, এখান থেকে একটু দূরে ছিল 12 নম্বর। আর এটা হচ্ছে, এটা কত নম্বর? 17 নম্বর না, এটা হচ্ছে 18 নম্বর। 18 নম্বর, এটা 18 নম্বর। সে এখন এটাতে চলে এসেছে এক্সচেঞ্জ করে, রিকোয়েস্ট করে। আমরা একই বার্থে থাকছি, অর্থাৎ একই কক্ষের মধ্যে একই কম্পার্টমেন্টে থাকছি এবং একসাথে দেখতে দেখতেই কিন্তু লাসার দিকে এখন এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই যে এই চাইনিজ ব্রাদার, তিনি নিলয়ের জন্য এই সিটটি দিয়েছেন, অন্য জায়গায় তিনি চলে যাচ্ছেন। নিলয় আমার চ্যানেলটি তাকে দেখাচ্ছে, উনিও একজন ইউটিউবার। নিলয় যখন বলেছে আমরা বাংলাদেশ থেকে এসেছি, এই পথের ভিডিও তৈরি করব, আমাদের জন্য একসাথে থাকলে ভালো হয়, উনি বলছে ওকে ওকে ওকে, নো প্রবলেম। এবার তিনি ওনার চ্যানেলটিও আমাদেরকে দেখাচ্ছেন। দেখি দেখি দেখি, এই যে এটা তার ইউটিউব চ্যানেল, হ্যাঁ, জিয়াও জিও ফান, 1,27,000 সাবস্ক্রাইবার, ভেরি নাইস। উপরের সিটগুলো বেশ আরামদায়ক, তবে বাইরের দৃশ্য দেখা যাবে না এখান থেকে। নিচের অবশিষ্ট সিটের যাত্রী পাশের কেবিনে তার ফ্যামিলির সাথে রয়েছেন, তাই এখন এই সিটটি হয়ে গেল নিলয়ের। এক্সাইটমেন্টে মানে আমি কাঁপছি, এরকম একটা অবস্থা যে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে স্টেশন দিয়ে যাচ্ছি, মানে রেলওয়ে দিয়ে যাচ্ছি। আর বেশ কিছু ডকুমেন্টারি দেখেছিলাম যে রেলওয়ে করতে যে কি পরিমাণ মানে কনস্ট্রাকশন সেটব্যাকস আসছিল এটা তৈরি করতে গিয়ে। তো সেটা দেখার পরে মনে হয়েছে যে এটা না হলে মনে হয় জীবনটা অপূর্ণ থেকে যাবে, যে এটা একটা সময় পর্যন্ত অসম্ভব মনে হয়েছিল। ইভেন এই অ্যালটিটিউডে যে রেলওয়ে করা সম্ভব সেটাই মানুষের ধারণাতেই ছিল না, তো সেটা সম্ভব হয়েছে এবং আমাদের ভ্রমণটাও সম্ভব হয়েছে। ধীরে ধীরে আমরা শিনিং শহর অতিক্রম করছি। এই শহরটি আসলেই অনেক বড়। এবার ট্রেনের বগিটা ঘুরে দেখার জন্য বের হলাম আমি। কেবিনের সামনের সরু করিডোর দিয়ে এগিয়ে যেতে থাকলাম। এই ট্রেনের প্রতিটি বগির 2 প্রান্তে এমন বেসিনের ব্যবস্থা রয়েছে, রয়েছে 2টি করে টয়লেটও। এই ট্রেনের টয়লেটগুলো বেশ ভালো, এতে ছোট্ট একটি বেসিনও সংযুক্ত রয়েছে। ব্যবহারের জন্য স্যানিটাইজার, টিস্যু পেপারের পাশাপাশি রুমালও দেয়া রয়েছে। এই ট্রেনে একটি ক্যাফে রয়েছে, ফুড ট্রলিতে করে কেবিনে কেবিনে খাবার সার্ভ করার ব্যবস্থাও রয়েছে। এই মুহূর্তে শহর পেরিয়ে সবুজ এক পাহাড়ি গ্রাম অতিক্রম করছে ট্রেন। পাহাড়ের পাশ দিয়ে বয়ে গেছে প্রশস্ত একটি হাইওয়ে, কি সুন্দর দৃশ্য। এবার নজরে এলো আরেকটি সুন্দর পাহাড়ি গ্রাম। বুঝতেই পারছি সামনে আমাদের জন্য অদেখা প্রকৃতি তার রূপের পসরা সাজিয়ে বসে আছে। কিংহাই তিব্বত রেলওয়ের পাশের এই পাহাড়ি ভূমিতে যে এত ব্যাপকভাবে সরিষার আবাদ হয় তা আমার জানা ছিল না। গোটা মাঠ যেন হলুদ চাদরে মোড়ানো। দিগন্ত জোড়া সরিষার ক্ষেত তো বাংলাদেশে অনেক দেখেছি, বাংলাদেশের মাঠে ঘাটে সরিষার আবাদ অনেক হয়, কিন্তু এখানে এসে যে সরিষার ক্ষেত দেখছি বিশাল, একেবারে সীমাহীন। দেখুন, একেবারে দিগন্ত জোড়া সরিষার ক্ষেত বলতে যা বোঝায়, এই লাসার পথে এই ট্রেনে যেতে যেতে
সেই সব সরিষার ক্ষেত আমি দেখছি, আর সরিষার ক্ষেতের পাশে বড় বড় ভেড়ার পাল দেখছি, কখনো কখনো লেক দেখছি। সত্যি এক অসাধারণ দৃশ্য। এখানকার সরিষার ক্ষেত বলতে আমি যা দেখলাম, গাছগুলো কিন্তু 1 ফিট দেড় ফিটও হয় না, 1 ফিটের মতো উচ্চতা, এবং অনেক সরিষা ফুল, তার মানে ফলন অনেক বেশি হয়। সত্যি আমি আশ্চর্য হলাম, এখানে এত সরিষার আবাদ হয় এটা আমার জানাই ছিল না। শুধু সরিষা নয়, এখানে গমেরও আবাদ অনেক হয়ে থাকে। এই যেগুলো গমের আবাদ দেখতে পাচ্ছেন, কিন্তু গমের গাছগুলো ঠিক 8 ইঞ্চি 10 ইঞ্চি এইরকম, দেখুন খুব বড় কিন্তু নয়। ও মাই গড, এত অসাধারণ, মানে কি বলবো। বন্ধুরা, ট্রেনের একজন অ্যাটেন্ডেন্ট তিনি বুঝিয়ে দিচ্ছেন যে এই যাত্রায় কি কি করা যাবে, কি কি করা যাবে না, সবকিছু যাত্রীদের উদ্দেশ্যে বলছেন। যেহেতু দীর্ঘ পথ, 20 ঘন্টারও বেশি সময় যেতে হবে, এই সময়ে যাত্রীরা যাতে বোর্ড হয়ে না যান, এই যাত্রা পথে কি কি দেখবেন, কি কি দেখতে পারবেন, সবকিছু বলে দিচ্ছেন। এর পাশাপাশি বলে দিচ্ছেন কি কি করতে পারবেন না, কি কি করা যাবে না। ট্রেনের করিডোর থেকে পাহাড়ের গায়ে নির্মিত পরিকল্পিত এক বসতি দেখতে পেলাম। বসতি পেরিয়ে দেখতে পেলাম একটি বিশাল লেক। এত উচ্চতায় এত বড় লেক সত্যিই অসাধারণ। মাঝে মাঝেই দেখতে পাচ্ছি মালভূমির উপর দিয়ে বয়ে যাওয়া অদ্ভুত সব জলধারা। এখানে খেয়াল করুন, দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত সমতল ভূমি। কিছুক্ষণের মধ্যেই অবশ্য চোখের সামনে আবারও হাজির হতে শুরু করলো পাহাড়গুলো। বন্ধুরা দেখুন কি সুবিশাল পাহাড়, কখনো সুবিশাল পাহাড়, কখনো লেক, কখনো পাহাড়ের নিচের যে সমতল ভূমি অর্থাৎ উপত্যকা, এবং উপত্যকায় ভেড়ার পাল অথবা ইয়াক চড়ে বেড়াচ্ছে। এইসব দৃশ্য দেখতেই আছি। শুরুতেই যদি এই দৃশ্য চোখে আসে, আরও বহু পথ বাকি, 20 ঘন্টার যাত্রা, 20 ঘন্টারও বেশি সময়ের যাত্রা, বুঝুন আরও কত কি দেখবো এই পথে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন আমরা যে বার্থে উঠেছি এটার ভাড়া কেমন, সেটা জানিয়ে দিই, আপনাদের একটু ধারণা দিই। এই যে দেখছেন এই বার্থ, এখানে কিন্তু 4 জন থাকতে পারবেন। ডাউনে হচ্ছে দুইজনের বসা এবং শোয়ার জায়গা। এটা কিন্তু আমার একজনের একা, আমি এখানে শুয়ে থাকতে পারবো, বসে থাকতে পারবো। আপার হোক অথবা ডাউন হোক, প্রতিটি সিটের দাম হচ্ছে এই বার্থের $160 করে। কিন্তু আপনারা যখন কিনতে যাবেন অনলাইনে দেখবেন পাবেন না। এটা হচ্ছে বিক্রি হয়ে থাকে, বিভিন্ন এজেন্টরা আগেই কিনে থাকেন, তাদের কাছে কিনতে গেলে তারা অনেক বেশি দামে বিক্রি করেন। পার টিকিট $160 যেটা দাম এই সিটের, শিনিং থেকে লাসা যাওয়ার, সেটা তারা বিক্রি করেন 320 থেকে 325-30 এইরকম দামে বিক্রি করেন। অর্থাৎ আপনি যদি এরকম একটি সিটে লাসায় ভ্রমণ করতে চান এরকম ট্রেনে, তাহলে আপনাকে যদি দালালদের কাছ থেকে টিকিট কেনেন, সেক্ষেত্রে কিন্তু $320 মতো গুনতে হবে। হিউজ, প্রায় 40,000-এর কাছাকাছি চলে যাবে এখন যে ডলারের দাম। কিন্তু আমাদের জন্য সুবিধা হয়েছে এই জন্য, আমরা যে এজেন্সির মাধ্যমে তিব্বতে যাচ্ছি তারা খুবই আন্তরিক, তারা এক্সট্রা কোনো পেমেন্ট নেয়নি। আমরা অনলাইনে কাটতে পারিনি, কিন্তু তারা বলছেন যে আমাদের কাছে টাকা পাঠাও, ডলার পাঠাও, আমরা তোমাদের জন্য টিকিট কেটে রাখছি। আমরা তিব্বতের পারমিট পাওয়ার আগেই, পারমিট হবে কিনা তখনও নিশ্চিত কোনো কিছু ছিল না, এটা একেবারেই অনিশ্চিত। আপনারা জানেন তিব্বত নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে, এখানে সবাই যেতে পারে না, ইচ্ছে করলেই যেতে পারবেন না, আপনার কাছে টাকা পয়সা থাকলে আপনি যেতে পারবেন না। পারমিটটা পাওয়া অনেক কঠিন ব্যাপার। আমাদের পারমিট হবে কিনা জানি না, কিন্তু তার আগেই এই ট্রেনের টিকিট বুক দিয়ে রাখা হয়েছিল, কারণ পারমিট হওয়ার পরে যদি তারা ট্রাই করেন সেক্ষেত্রে এখানকার টিকিট তারা আর পাবেন না। যা হোক, আমাদের টিকিট কিন্তু 160 করে,
$20 কেটে দিয়েছে আমাদের এজেন্ট। এটা আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। আর এই বার্থে কী কী রয়েছে এবার দেখাই। নিলয় একটু দেখাও আসো। এই যে দেখুন, এখানে খুবই জরুরি যেটা, যে এটি যেহেতু একেবারে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে, এখানে শ্বাসকষ্ট হতে পারে, কারণ অনেক উঁচুতে অনেকেরই শ্বাসকষ্ট হতে পারে। সে কারণে কিন্তু এখানে দেখুন এমার্জেন্সি অক্সিজেন আউটলেট, যাদের অক্সিজেনের সমস্যা হবে এখান থেকে তারা অক্সিজেন নিতে পারবেন। এখানে দেখুন লেখা রয়েছে, ইট উইল বি স্টার্টেড বাই কন্ডাক্টর ইফ দ্য প্যাসেঞ্জার্স ফিল আনকমফোর্টেবল। যদি কেউ অস্বস্তি অনুভব করেন, শ্বাস প্রশ্বাসের কষ্টে ভোগেন, এখানে যারা দায়িত্বশীল রয়েছেন তারা আসবেন, এসে এখান থেকে অক্সিজেনের সাপ্লাইয়ের ব্যবস্থা করবেন এবং যার সমস্যা হবে তিনি এখান থেকে অক্সিজেন গ্রহণ করতে পারবেন। যেহেতু দীর্ঘ একটি যাত্রা, এই যাত্রা আপনার শুয়ে রেস্ট নিতে হতে পারে। দেখুন তারা এই যে সুন্দর লেপ দিয়েছেন আর এই যে বালিশ দিয়েছেন। এর পাশাপাশি দেখুন কাপড় ঝুলিয়ে রাখবেন, সুন্দর হ্যাঙ্গার দেওয়া হয়েছে রয়েছে, এখানে কিছু রাখতে পারবেন এটা নামিয়ে দিয়ে। আর এখানে দেখুন এই যে পাদানি রয়েছে, এখানে পা দিয়ে যারা উপরে থাকবেন তারা উপরে উঠবেন। এর পাশাপাশি একটি মনিটর দেওয়া রয়েছে, এই মনিটর চালু করে আপনারা বিভিন্ন এখানকার যে মুভি রয়েছে বা বিভিন্ন ভিডিওস রয়েছে সেই ভিডিওসগুলো প্লে করে আপনারা দেখতে পারবেন। আর সারাক্ষণ যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে একটু দেখাই নিল, এই যেখানে এখানে এটা যদি আপনারা ঘুরিয়ে দেন তাহলে কিন্তু এখান থেকেই এই সাউন্ড আসবে, সাউন্ড বক্সের মাধ্যমে এটা আপনারা পেয়ে যাবেন। কথা বলতে বলতেই কিন্তু এই ট্রেনটি টানেলের মধ্যে ঢুকে গেল। দেখুন কিছুটা অন্ধকার হয়ে গেল, আবার টানেল থেকে বের হয়ে এলো। এটা তো ছোট্ট একটি টানেল। কিছুক্ষণ আগে আমরা এমন একটি টানেল পার হলাম, সেটি পার হতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। তাহলে বুঝুন কত দীর্ঘ টানেল। আর এই পথে যেতে যেতে আপনাদেরকে জানাবো যে এই রেলপথ তৈরি করতে চায়না সরকারকে কত পরিশ্রম করতে হয়েছে, এখানে কত কঠিন যে প্রক্রিয়া সম্পন্ন করে এই পথটি তৈরি করা হয়েছে সেটিও আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। এবার আমরা এই ট্রেনের অন্য বগিগুলো ঘুরে দেখতে বের হলাম। শুরুতেই পেয়ে গেলাম রেস্টুরেন্ট বা খাবারের বগি। খাবারের বগির পাশেই দেখলাম যাত্রীদের ভিড়। এই যাত্রীদের অনেকেই হয়তো নেমে যাবেন পরবর্তী কোনো রেলওয়ে স্টেশনে। এই বগিটিতে সুবিন্যস্ত আসন রয়েছে। এখানকার সিটের দাম তুলনামূলক অনেক কম, তবে যারা লাসায় যাবেন খরচ বেশি হলেও তাদের জন্য আমাদের মতো বার্থ নেয়াই উচিত, কারণ 20 ঘন্টার এই দীর্ঘ পথে রাতের বেলায় ঘুমানো যাবে আরামে। কোচে দেখা হলো সেই লামার সাথে ট্রেনে ওঠার সময় যাকে দেখেছিলাম। লামাদের লাল রঙের পোশাকটাই দারুণ লাগে দেখতে। এই ট্রেনে ক্যাফেতে এসেছি। ক্যাফেতে দেখুন কত কি পাওয়া যায়। এখানে জুস রয়েছে, পানি রয়েছে, চিপস রয়েছে, এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্রুটস রয়েছে। দেখুন এই যে বিভিন্ন ধরনের ফ্রুটস, এখানে শসা রয়েছে, তারপরে যে টমেটো, চেরি টমেটো, এগুলো সম্ভবত অনেক কিছু রয়েছে। আমরা এই যে কমলা নিয়েছি, এই কমলার দাম হচ্ছে 30 RMB, মানে 30 ইউয়ান। এটাকে 17 দিয়ে গুণ করলে আপনারা বাংলা টাকা পেয়ে যাবেন। আর এটা 2 ইউয়ান করে, অর্থাৎ 34 টাকা দাম এক একটার। আমরা 2 বোতল নিয়েছি। আর এই চিপস নিয়েছি 16 ইউয়ান। 16কে 17 দিয়ে গুণ করলে যা হবে সেটা এটা বাংলা টাকায় আপনারা পেয়ে যাবেন। এছাড়া আরও কিন্তু অনেক খাবার এখানে রয়েছে। আপনারা এই ট্রেনে চলতে চলতে এখান থেকে খাবার নিয়ে গিয়ে এসব খাবার খেতে পারবেন। এর পাশাপাশি আপনারা যদি মনে করেন যে ভাত খাবেন, বা ভাত তো পাবেনই, এর পাশাপাশি চাইনিজ আরও বিভিন্ন ধরনের খাবার রয়েছে, যেগুলো এখানে যারা নিয়োজিত রয়েছে এই ক্যাফেটেরিয়া দেখার জন্য, তাদেরকে বললেই কিন্তু তারা আপনাদেরকে দিয়ে দেবে। এখানে দাম রিজনেবল। আমাদের দেশে হয় কি যে ট্রেনে সব খাবারের দাম বেশি হয়ে থাকে, কিন্তু এখানে আমার মনে হচ্ছে আরও কম। নর্মালি যে তাদের শহরে বা বাজারে যেসব খাবারের দাম যেমন থাকে, এখানে ঠিক সেই রকমই দাম। ট্রেনে চলতে চলতে এই পাহাড়ি অঞ্চল দেখতে দেখতে আপনাদের জানিয়ে দিই কিভাবে তিব্বত ভ্রমণটা স্বপ্ন থেকে বাস্তবে রূপ নিল। তিব্বতে যে একজন বাংলাদেশি পর্যটক হিসেবে আমি ভ্রমণ করতে পারবো, এটা আমার কল্পনাতেও ছিল না। কারণ আমি জানতাম চীন সরকার তিব্বত ভ্রমণের পারমিট সহসায় দেয় না।
কিন্তু বছর কয়েক আগে বিষয়টি শিথিল হয়েছে আমি জানতাম না। একদিন আলাপকালে কলকাতার ইউটিউবার শিবাজি দাদা জানালেন, আমরা চেষ্টা করলে নাকি তিব্বতের পারমিট পেয়ে যেতে পারি। এরপর এ নিয়ে রাত দিন খোঁজখবর করতে করতে নিলয় বের করে ফেলায় উপায়। বেশ ব্যয়বহুল হওয়ার পরও যে কোনো মূল্যে তিব্বতের মাটিতে পা রাখার সিদ্ধান্তে অটল থাকি আমি, যার ফলস্বরূপ আজ স্বপ্নটা অনেকটাই বাস্তবে রূপ নিয়েছে। আপনারা যারা তিব্বত ভ্রমণ করতে চান তাদেরকে আগে চীনের ভিসা নিতে হবে। এরপর চীন সরকার অনুমোদিত কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে তিব্বত ভ্রমণের বিশেষ পারমিট সংগ্রহ করতে হবে। পারমিট পেলে আপনি ইচ্ছেমতো তিব্বতে ঘুরতে পারবেন না। সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি উল্লেখিত আইটেনারি মেনে তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানেই ঘুরতে হবে আপনাকে। ভাবছেন এত কিছু কিভাবে ম্যানেজ করবেন? চিন্তার কোনো কারণ নেই। বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি বেঙ্গল ভিস্তা সব কিছুর ব্যবস্থা করবে। আপনি শুধু সিদ্ধান্ত নিন কবে যেতে চাচ্ছেন তিব্বতে। বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করব আমি, সালাউদ্দিন সুমন নিজে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন বেঙ্গল ভিস্তার সঙ্গে। এই যে কমলা কিনে নিয়ে এসেছি, দেখি এটা কেমন। চায়নার কমলা। চায়না এসে অনেক কিছু খেয়েছি, ও কমলাও খেয়েছি, ভালো। কমলা এভাবে খাইনি, রেস্টুরেন্টে আমাদেরকে স্লাইস করে কেটে দেওয়া হয়েছিল। ও দেখেন, ও টসটসে কমলা, দেখি টেস্ট কেমন। সত্যি অসাধারণ কমলা, না খেলে বুঝবেন না এই কমলা কত টেস্টি। একেবারে রসে টইটম্বুর আর অনেক সুমিষ্ট। কমলা খাওয়ার পর চিপস খেতে গিয়ে বাঁধল বিপত্তি। কৌটাটি খুলে নিলয় খেতে যাবে এমন সময় এর গায়ে এক টুকরো মাংসের ছবি দেখে সন্দেহ হলো আমার। ভালো করে পড়ে দেখলাম এটাতে শূকরের মাংসের ফ্লেভার দেওয়া রয়েছে। সাথে সাথে ফেলে দিলাম ডাস্টবিনে। এভাবেই আমাদের 30 ওয়ান গচ্চা গেল। এবার জানিয়ে দিই এই রেললাইন প্রতিষ্ঠার ইতিহাস। বহুকাল আগে থেকেই তিব্বতীয়রা স্বতন্ত্র জাতি হিসেবে পরিচিত। তাদের বিরাট ভূখণ্ডের পাশাপাশি রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় গুরু বা দালাই লামা হিসেবে যিনি নির্বাচিত হতেন তিনিই পরিচালনা করতেন দেশটি। কিন্তু 1950 সালে সামরিক শক্তি প্রয়োগ করে তিব্বত দখল করে নেয় চীন। এ সময় তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় নেতা 14তম দালাই লামা প্রাণ বাঁচাতে দুর্গম পথে পালিয়ে ভারতে চলে আসেন। তিব্বতের উপর নিয়ন্ত্রণ স্থায়ী করতে ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে চীনের মূল ভূখণ্ডের সাথে তিব্বতের রাজধানী লাসার রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দেন সেই সময়ের চাইনিজ নেতা মাও সেতুং। তিনি 1956 সালে এই রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তিব্বত মালভূমিতে অভিজ্ঞ প্রকৌশলীদের পাঠান। কিংহাই তিব্বত রেলওয়ের শিনিং টু গোলমুদ অংশের কাজও শুরু হয়ে যায় 1958 সালে। কিন্তু এই দুর্গম মালভূমিতে রেলওয়ে নির্মাণ খুবই কঠিন ও অত্যধিক ব্যয় সাপেক্ষ হওয়ায় কাজটি কিছুদিন পর বন্ধ হয়ে যায়। এরপর 1974 সালে শুরু হয়ে এ অংশের কাজ শেষ হয় 1979 সালে। 1984 সালে এই রেলপথটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু আর্থিক সংকটের কারণে গোলমুদ থেকে লাসা পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ তখনও বন্ধ ছিল। দীর্ঘদিন পর 2001 সালে গোলমুদ থেকে আবারও রেলওয়েটির কাজ শুরু করে চীন। 2005 সালে এই রুটের সবচেয়ে উঁচু 5072 মিটার উচ্চতার টাঙ্গুলা পাসে বসে যায় রেল লাইন। এরপর থেকে আর থেমে থাকেনি কাজ। নানাবিধ প্রতিবন্ধকতা পেরিয়ে পাহাড় পর্বত ভেদ করে 2005 সালে রেলপথ পৌঁছে যায় তিব্বতের রাজধানী লাসায়। একাধিকবার সংস্কারের পর বর্তমানের পর্যায়ে চলে এসেছে এই রেলপথ। এই রেলপথটি অত্যধিক উচ্চতায় হওয়ায় গতিসীমা থাকে সব সময়ই নিয়ন্ত্রিত। চলতে চলতে ক্ষুধা পেয়েছে বেশ। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এখানে আমাদের সঙ্গ দিচ্ছে সেই চাইনিজ তরুণ যার দোকান থেকে কমলা আর চিপস কিনেছিলাম আমরা। সে বেশ আন্তরিক। এখানে দেখুন কত মজা করে খাচ্ছেন সবাই, কিন্তু আমাদের সেই উপায় নেই, কারণ এখানকার অধিকাংশ খাবারেই শূকরের মাংস রয়েছে। রাইস 2 কাপ আর পিপার চিকেন
এখানে যা কিছুই খাবার সব কিছুর মধ্যেই পর্ক মানে শুকরের মাংস অ্যাড করা। আমরা অস্থির হয়ে গেছে। এই যে চাইনিজ এক ফ্রেন্ড রয়েছে, তিনি ভালো করে বলে দিলেন যে তারা কিন্তু কোনোভাবেই পর্ক খাবেন না, তাদেরকে শুধুই চিকেন দিতে হবে। অনেক বোঝানোর পরে অর্ডার করলাম। চিকেন হচ্ছে এখানে 40 ইউয়ান, আর আমাদের 2 কাপ ভাত 6 ইউয়ান। Can you teach me few Chinese words, Chinese sentence? I don't understand it. Can you teach me few Chinese sentence? Few Chinese words like ni hao or xie xie. I teach you, right? Yes, you teach me. The basic language. If I want to ask someone what's his name, so how do I ask him? 你的名字是什么？ Again, 你的名字是什么 it's not？It's possible for so me to long. It's pronounce so long this. for you. How do you say your girlfriend I love you? 我爱你。 Why ni? 对，the 我爱你 means I love you。 Why ni means I love you. 对，yes。 আমরা চাইনিজ তরুণটির জন্য খাবার অর্ডার করতে চাইলাম, কিন্তু সে বলল কিছুক্ষণ আগেই লাঞ্চ করেছে সে। আমরা অর্ডার করেছিলাম পিপার চিকেন। এই যে দেখুন, খুব ঝাল, অনেক মরিচ দিয়ে তৈরি করা হয়েছে। চিকেনের সাথে ক্যাপসিকামও দেওয়া হয়েছে, আর পিপার তো আছেই। আর দেখুন এই যে নিলয়ের ভাতের বাটি। এই 2 বোল রাইসের জন্য গুনতে হয়েছে 6 ইউয়ান, আর পিপার চিকেনের জন্য আমাদের গুনতে হয়েছে 40 ইউয়ান। তো আমরা একটু খেয়ে দেখি যে কেমন। শুরুতে একটা পিপার নিচ্ছি। আমি কখনো কিন্তু চিনি আসার আগে কখনোই স্টিক দিয়ে খাইনি, এখানে এসেই ট্রাই করছি। আমাদের জন্য একটু কঠিন, তারপরেও হালকা পাতলা শিখেছিলাম, পারছি না আর কি। অনেক ঝাল, কিন্তু মজা আছে। কাঠি দিয়ে খাওয়ার অভ্যাস নেই তো, এখানে অলমোস্ট সবাই কিন্তু কাঠি দিয়ে খাচ্ছে, তাই আমাদের চামচও দেওয়া হয়েছে। আমি একটু চেষ্টা করছি, এই যে ধরতে পারছি ভালো মতোই। এবার দেখি, চিকেন আর রাইস নিলাম, পেরেছি। খুবই মজা, অনেক বেশি ঝাল আর অনেক বেশি মজা, দারুণ লাগছে সত্যি, অসাধারণ। ছোট ছোট করে এই যে চিকেন টুকরো টুকরো করা হয়েছে, এটা ভাতের সাথে স্টিকি রাইসের সাথে অনেক মজা, খুবই ভালো লাগছে। আর ভালো লাগছে শুধু খাচ্ছি না, উইন্ডমিলগুলো দেখুন, কত বড় বড় উইন্ডমিল, বাপরে! এক এক সময় এক এক দৃশ্য দেখছি, সত্যি অসাধারণ লাগছে। যখন এখানে খাবার অর্ডার করব, মেনুগুলো সব চাইনিজে লেখা। তো স্থানীয় এখানকার মানে ট্রেনের একজন পুলিশ কর্মী, ওনার থেকে আসলে আমি জানতে চাইলাম যে উনি একটু লিটিল ইংলিশ জানেন, ওনার থেকে আসলে বুঝতে চাইলাম যে আসলে এই আইটেমগুলো কী। উনি আমাকে সবগুলো আইটেম ট্রান্সলেট করে দিল। তো হঠাৎ করে এই আইটেমটা দেখলাম যে পিপার চিকেন, তার মানে মরিচ এবং চিকেনের বাইরে তো কিছু থাকার কথা না। তো সাহস করে এটা অর্ডার করলাম, ভাবছিলাম কেমন কি হবে, কোন স্যুপ বা কোন মশলা কি ব্যবহার করবে কে জানি, কিন্তু এটা খাওয়ার পরে তো আমি পুরো অভিভূত হয়ে গেলাম। খুব সুস্বাদু, একেবারে বাংলা মরিচ, ক্যাপসিকাম এবং চিকেন সব মিলে দুর্দান্ত, আর একেবারে ফ্রেশ ভাত। চীনে এসে কাঠির ব্যাপারটা শিখেই গেলাম, ভালো লাগছে। এখন আর অসাধ্য মনে হচ্ছে না, মোটামুটি পারছি। বন্ধুরা, এই যে আমাদের চাইনিজ বন্ধু মা শেফু ক্ষণিকের দেখায় বন্ধু হয়ে গেছেন, এতই আন্তরিক। তার এই ট্রেনেই ছোট্ট একটি ক্যাফে আছে, পরিচিত হওয়ার পরে আমাদের জন্য তার ছোট্ট ক্যাফের পারে না সব কিছু দিয়ে দেয় ব্যাগে উঠিয়ে, এত কিছু দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা বিশেষ করে নিলয় বলছে কোনোভাবেই এটা নেওয়া যাবে না, এতভাবে সহযোগিতা করেছে।
এটার জন্য তার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। খুবই ভালো, তাকে আমরা বাংলাদেশে Hi. Bangladeshi people. To all Manjala Goa people. Manjala is very good. তাকে আমরা বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছি। হচ্ছে নেক্সট স্টেশনে নেমে যাবে, এই নেক্সট স্টেশনে নেমে যাবে। খাবার পাবো না ভালো, রাতে ডিনারও খুব অল্প থাকে, এই জন্য পুরো মানে বিভিন্ন আইটেমের দোকানের প্রায় 1/3 প্রোডাক্ট একটা ব্যাগে করে দিচ্ছে। এটা কি নেওয়া যায় নাকি? মানে মানে ওর যে মানে আত্মা, মানে উদারতা, এটা তো বিশাল। এবার আমরা পৌঁছে গেলাম গেয়ারমো রেলওয়ে স্টেশনে। এখানে 20 মিনিটের বিরতি দেওয়া হবে। এই রেলওয়ে স্টেশনেই নেমে গেল সেই চাইনিজ বন্ধুটি। এখন কত বাজে কল্পনা করুন, এই লাইট দেখুন, কি মনে হচ্ছে? দেখে মনে হবে হয়তো বিকেল 3টা-4টা এরকম, কিন্তু এখন বাজে সন্ধ্যা 7টা, একেবারে 7টা বাজতে 2 মিনিট বাকি আছে। চিন্তা করুন, সন্ধ্যা 7টায় এইরকম আলো ঝলমলে অবস্থা। আলো ঝলমলে বলতে সূর্যের আলো এখনো রয়েছে, মানে এখনো সন্ধ্যা নামেনি। বিরতি পেয়েই অনেক যাত্রী নেমে এসেছে প্ল্যাটফর্মে। কেউ পায়চারি করছে, কেউ সিগারেট টানছে, কেউ বা ছবি তোলায় ব্যস্ত। সুযোগ পেয়ে অনেকেই মুছে নিচ্ছেন যার যার সিট কিংবা কেবিন সংলগ্ন জানালার গ্লাস। এতে করে ট্রেনের ভেতরে বসে বাইরের দৃশ্য আরও ভালোভাবে দেখার পাশাপাশি ক্যামেরায় ধারণ করাও বেশ সুবিধাজনক হবে। এই যে সবার দেখা দেখি নিলয়ে মোছামুছি শুরু করছে। এবার আমাদের ভিডিও আরও সুন্দর হবে। আমি তো প্রত্যাশা করছিলাম যে এরকম গ্লাসটা যদি একটু বেশি পরিষ্কার হতো তাহলে ভিডিও ধারণ আরও ভালো হতে পারত। দেখা যাক, যদিও সন্ধ্যা নেমে আসছে তারপরেও ভালো কিছু একটা দেখতে পাবো এই জানালাতেই। একটা প্রভাব আছে না যে বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্ব। তো আমরা তো কোথাও ক্লাইম্ব করতেছি না, বসে বসে ভিউ দেখবো। তো এত ভিউ দেখার জন্য এইটুকু পরিষ্কার বা এইটুকু পরিশ্রম না করলে হয়? বিরতি শেষে গেয়ারমো রেলওয়ে স্টেশন থেকে আবারও লাসার উদ্দেশ্যে চলতে শুরু করলো ট্রেনটি। এবার ভিন্ন এক দৃশ্যপট ধরা দিল চোখে। ধীরে ধীরে যেন প্রবেশ করছি ধূসর এক মরু অঞ্চলে। এই পাহাড় আর ভূমিরূপ দেখে মনে হচ্ছে সৌদি আরবের কোনো মরুভূমিতে যেন চলে এসেছি। এই পথে ছুটে চলার মজাটাই এখানে। এক এক সময় এক এক রূপে হাজির হচ্ছে চোখের সামনে অদ্ভুত এক ভূ প্রকৃতি। এই মরুময় অঞ্চলেও বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করছে চীন সরকার। এসব দেখে হতবাক হতেই হয়। হঠাৎ করে এই মরুর বুকে যেন গভীরতম এক নদীর দেখা মিলল। দেখে মনে হচ্ছে কোনো ক্যানিয়ন। কিছু দূর ছুটে চলার পর আবারও অতিক্রম করলাম পাথুরে ভূমি ভেদ করে বয়ে চলা আরেক নদী। রাত 8টা পার হয়ে গেছে, তবু এখনো আধার নামেনি পৃথিবীর ছাদ হিসেবে পরিচিত এই মালভূমিতে। এই মালভূমির উপর দিয়ে এত এত নদী বয়ে গেছে জানতাম না। এসব নদীর উপর দিয়ে রেলপথ কিংবা সড়কপথ নির্মাণে কতই না পরিকল্পনা, শ্রম ও অর্থ বিনিয়োগ করেছে চীন। কিংহাই তিব্বত রেলওয়ে ধরে আমরা যতই লাসার দিকে এগিয়ে যাচ্ছি ভূমির উচ্চতা ততই বাড়ছে। সেই সাথে ধীরে ধীরে বদলাচ্ছে ভূমির রূপও। এবার সবুজ ঘাস আচ্ছাদিত ভূমির পাশাপাশি কিছুটা দূরে নজরে এলো স্নোক্যাপড মাউন্টেন। শিনিং থেকে রওনা দেওয়ার পর প্রায় 1000 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন দাঁড়ালো তিব্বত কিংহাই রেলওয়ে রুটের ইউঝু রেল স্টেশনে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্টেশনটি 4159 মিটার উচ্চতায় অবস্থিত। এটি এই রুটের অন্যতম সুন্দর একটি স্টেশন। এখানে কোনো যাত্রীর নামার পারমিশন নেই, শুধুমাত্র চাইনিজ সেনা সদস্যদের একটি দল নামলো এই স্টেশনে। ট্রেনের ভেতর থেকেই বাইরের দৃশ্যটা দেখে মনটা শীতল হয়ে গেল। স্টেশনের পেছনেই দেখতে পাচ্ছেন চীনের উচ্চতম কুনলুন মাউন্টেন। তিব্বত সীমান্তবর্তী চীনের কিংহাই প্রদেশের এই মাউন্টেনের ইউঝু পিকের উচ্চতা 6178 মিটার। প্রতি বছর অনেক পর্বতারোহী আসেন এই ইউঝু পিক সামিট করতে।
কুনলুন মাউন্টেনের পাদদেশে বিরাট একটি ভেড়ার পাল দেখে দারুণ লাগলো। আঁধার ঘনিয়ে আসার আগেই ভেড়াগুলো নিয়ে খামারে ফিরছে রাখালেরা। অদ্ভুত এই মুহূর্তগুলো সযত্নে মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করে রাখছেন যাত্রীরা। সন্ধ্যা 7টা পেরিয়ে 8টা বাজলো, 8টা পেরিয়ে 9টা বাজলো, তবু আলোর কমতি হলো না। রাত যে নেমে এসেছে, এখন বাজে রাত 9টা বেজে 5 মিনিট, অথচ এখনও সব কিছু দেখা যাচ্ছে, দিনের আলো এখনো স্পষ্ট। আমি আশ্চর্য হয়ে গেলাম যে নিশীথ সূর্যের দেশ নরওয়ের কথা শুনেছি, কিন্তু চায়নাতে এসে রাত 9টা বেজে যাচ্ছে তবু আধার নামছে না। এটা আমার কাছে বিরাট বিস্ময়ের বস্তু, কারণ আমি জানতাম না যে এই তিব্বতের রাজধানী লাসায় যাওয়ার এই নান্দনিক পথে যে অন্ধকার নামবে এত দেরিতে। আমি জানি না কখন নামবে। এখন তো 9টা 6 মিনিট বাজে। আমি জানি না, যে অবস্থা দেখছি তাতে রাত 10টায়ও মনে হয় এখানে অন্ধকার নামবে না। যদি এই সময় আধার নেমে আসতো তাহলে কিন্তু এই যে স্নো ক্যাপড মাউন্টেনের যে দৃশ্য, এই দৃশ্যটা আজকে আমরা অন্তত দেখতে পেতাম না, হয়তো কালকে সকালে ঘুম থেকে উঠে দেখতে পেতাম। কিন্তু যেহেতু সন্ধ্যা নামছে, রাত নামছে অনেক দেরি করে, তাই এই দৃশ্যটি আমরা খুব সহজেই দেখতে পেলাম এবং আমাদের খুবই ভালো লাগলো। অবশেষে আঁধার নেমে এলো এই মালভূমির বুকে, তবু আকাশটা যেন নিভে গেল না। সন্ধ্যা রাতের আকাশে অদ্ভুত মেঘ আর মৃদু আলোর বিচ্ছুরণে সৃষ্ট এমন আবহ আর কখনো কোথাও দেখিনি আমি। এবার রাতের খাবারটা সেরে নিতে চাই আমরা। আমি কিনলাম ভেজিটেবল নুডলস আর নিলয় কিনলো একটি রাইস চিকেন ও সবজির বক্স। এই নুডলসটা মোটেই খেতে ইচ্ছে করছে না, তবু কষ্ট করে খেয়ে নিলাম। রাতের ডিনারটা সেরে ফেললাম, কিন্তু বেশ কিছু সমস্যা ফেস করতেছে। সেটা হচ্ছে যে উচ্চতাজনিত যে সমস্যাগুলো নর্মাল হয়ে থাকে, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, তো ক্রমেই কিন্তু সেই সমস্যাটা প্রকট হচ্ছে। যতই আমরা আগাচ্ছি লাসার দিকে, উচ্চতা ততই বাড়ছে। আমরা তো অলরেডি মনে হয় প্রায় 4000 মিটারের উপরে প্রবেশ করেছি, যার কারণে উচ্চতাজনিত বেশ কিছু সমস্যা আমার মধ্যে দেখা দিয়েছে। তবে এই প্রক্রিয়াটা না প্রয়োজন ছিল, কারণ লাসা থেকে তো আমরা বেশ কিছুদিন আরও হাই অ্যালটিটিউডে ঘুরে বেড়াবো। তো এই যে ক্রমেই উচ্চতায় উঠতে যাচ্ছি বা ক্রমেই উচ্চতর ভূমিতে প্রবেশ করছি, এ ব্যাপারটা আমাদেরকে অ্যাক্লিমেটাইজেশন করতে বা এই আবহাওয়ার সাথে মানিয়ে নিতে হেল্প করবে। ঘন্টা দুয়েক আগে থেকে, মোটামুটি 9টার পর থেকে, 9:30টার পর থেকে আর কি শ্বাসকষ্ট শুরু হয়েছে। মৃদু শ্বাসকষ্ট, সমস্যা হচ্ছে। কিন্তু সমস্যা হলেও সান্ত্বনার বিষয় এই যে এমার্জেন্সি অক্সিজেন আউটলেট। যাদের খুব বেশি সমস্যা হবে সাথে সাথেই একেবারে প্রত্যেকটা বগিতে রয়েছে, প্রত্যেকটা কম্পার্টমেন্টে, প্রত্যেকটা বার্থের মধ্যে কিন্তু অক্সিজেন রয়েছে। সেই কারণে চিন্তার কোনো কারণ নেই। আর আমরা যত উঁচুতে উঠছি ততই কিন্তু এই সমস্যাটা প্রকট হতে পারে। যেহেতু আমরা কয়েকদিন ঘুরবো ফিরবো, আস্তে আস্তে কিন্তু এটা আমাদের সাথে হয়তো সহনীয় হয়ে যাবে, তখন হয়তো আর সমস্যা হবে না। জানি না সামনে কি অপেক্ষা করছে, তবে এই ভ্রমণটা কিন্তু দারুণ। আজকে রাতের মতো আমরা কিন্তু ঘুমিয়ে যাব, সকালে ভোরবেলা উঠে তিব্বতের যে প্রাকৃতিক সৌন্দর্য ঘুম থেকে চোখ মেলেই হয়তো দেখতে পাবো। ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে উঠে বাইরে তাকালাম। আমরা এখন তিব্বতের ভূখণ্ডে অবস্থান করছি। রাতে ঘুমের মাঝেই পেরিয়ে এসেছি এই রুটের সবচেয়ে উঁচু পয়েন্ট টাঙ্গুলা স্টেশন। ক্রমেই ফর্সা হচ্ছে আকাশ, সকালের মৃদু আলোয় ধীরে ধীরে চোখের সামনে উদ্ভাসিত হচ্ছে মোহনীয় তিব্বত। এই তিব্বতের কথা কত শুনেছি, কত পড়েছি, সেই তিব্বত এখন নিজ চোখে দেখছি। বৃষ্টিস্নাত সকালের এই তিব্বতীয় মালভূমি দেখে নিলয়ও বেশ অভিভূত। স্নো ক্যাপড মাউন্টেন, লমস ইয়াকের চড়ে বেড়ানো আর সুতর্ষিনী পাহাড়ি নদী দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকলাম লাসার দিকে।
সত্যি সত্যি আমরা এখন পৃথিবীর ছাদে অবস্থান করছি। এখানকার গড় উচ্চতা ৪,৫০০ মিটার। ভাবা যায়? তিব্বতের এই মালভূমিতেও সরিষা সহ বিভিন্ন সবুজ ফসলের বেশ ভালোই আবাদ হয় দেখছি। কি নান্দনিক দৃশ্য দেখতে দেখতে লাসায় প্রবেশ করতে যাচ্ছি। দেখুন সরিষার ক্ষেত এখানেও দেখতে পাচ্ছি। লাসায় যখন যাত্রা শুরু করেছিলাম তখনও সরিষার ক্ষেত দেখেছিলাম, আবার যখন লাসায় ঢুকছি তখনও এরকম সরিষার ক্ষেত দেখছি। কি যে ভালো লাগছে। এই পথের নদী আর নদীর উপর নির্মিত একাধিক ব্রিজ দেখে চীনের প্রকৌশল সক্ষমতা নিয়ে আমার ধারণায় পাল্টে গেল। পাহাড় আর নদীর সাথে কত সুন্দরভাবেই না সড়ক ও রেলপথকে সমন্বয় করা হয়েছে। এখানে দেখুন, এই নদীর ধারে ছোট ছোট তাঁবুঘর তৈরি করে রাখা হয়েছে। এমন তাঁবুতে রাত কাটালে নদীর বয়ে চলা জলের শব্দে দারুণ ঘুম হবে। নদী তীরবর্তী ছোট ছোট তিব্বতী গ্রামগুলো দারুণ লাগছে। এছাড়া পাহাড়ের কোলের এক একটি তিব্বতী গ্রাম এতই সুন্দর লাগছে, চোখ ফেরাতে ইচ্ছা করছে না। বন্ধুরা দেখুন, এটি ব্রহ্মপুত্র নদ। তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে এই নদটি ভারত বাংলাদেশের উপর দিয়েও বয়ে গেছে। ধীরে ধীরে আমরা প্রবেশ করতে থাকলাম লাসা শহরে। সেই লাসা শহর নিজ চোখে দেখছি। তিব্বতের ইতিহাসের সাথে এই শহরের নাম ওতপ্রোতভাবে জড়িত। নিষিদ্ধ দেশ তিব্বতের সাথে সাথে নিষিদ্ধ শহর হিসেবেও পরিচিত লাসা। অবশেষে চলে এসেছি গন্তব্যের সন্নিকটে। দীর্ঘ ভ্রমণ শেষে সবকিছু গুছিয়ে নিয়ে ট্রেনের দরজার দিকে হাঁটা দিয়েছেন যাত্রীরা। আমরাও ব্যাগ গুছিয়ে নিয়ে প্রস্তুত নামার জন্য। প্রায় ২২ ঘন্টার অবিস্মরণীয় ট্রেন জার্নি শেষে আমরা পা রাখলাম তিব্বতের মাটিতে তথা লাসা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। অবশেষে চলে এসেছি তিব্বতের রাজধানী লাসায়। এ এক স্বপ্ন পূরণের সময়, স্বপ্ন পূরণের মুহূর্ত। কখনো যে তিব্বতে আসব, তিব্বতের মাটিতে পা রাখবো, এটা কল্পনাও করতে পারিনি। কিন্তু সেই স্বপ্নই আজ সত্যি হয়ে গেছে। আমি তিব্বতের লাসা রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে অবস্থান করছি। তিব্বতের মাটিতে দাঁড়িয়ে রয়েছি। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। সিঁড়ি বেয়ে নেমে টানেলের মতো পথ ধরে স্টেশনের বাইরে যাচ্ছি আমরা। আগে থেকেই আমাদের রিসিভ করার জন্য অপেক্ষা করছেন ট্রাভেল এজেন্সি থেকে পাঠানো একজন গাইড। স্টেশন থেকে বের হয়ে লাসা শহরের আলো বাতাসে এসে আমার কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। ভাই, স্বপ্ন ছিল পৃথিবী ঘুরবো, আর তিব্বত ছিল সব থেকে বড় স্বপ্নের একটা। যে ছোটবেলা থেকে যে বললাম না, যে তিব্বত নিয়ে এত গল্প, সিনেমা, ইতিহাস পড়েছি, যে এই জায়গার যে মানে ইতিহাস আমাকে এত আকর্ষণ করেছে, এবং এখানকার ল্যান্ডস্কেপ সৌন্দর্য সব কিছু আমাকে এমন প্রবলভাবে আকর্ষণ করেছিল যে তিব্বত না দেখে যেন আমি না মরে যাই, এরকম একটা আকাঙ্ক্ষা আমার মধ্যে ছিল। তো এত দ্রুত যে তিব্বত দেখার স্বপ্ন পূরণ হবে, এটা আমার কাছে আসলে মানে অকল্পনীয়। এটা আমার কাছে মানে অবিস্মরণীয় হয়ে থাকবে এই ট্যুরটা। এখানে দেখুন, স্টেশনের সামনে বিভিন্ন ট্রাভেল এজেন্সির লোক দাঁড়িয়ে আছেন তাদের গেস্টকে রিসিভ করতে। এর মধ্যে কিছু ট্যাক্সি ড্রাইভারও রয়েছেন যারা যাত্রীদের গন্তব্য জিজ্ঞেস করছেন। আমি আর নিলয় নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে খুঁজছি আমাদের গাইডকে। কিছুক্ষণের মধ্যেই বিদেশি এক পর্যটকের সহায়তায় পেয়েও গেলাম তাকে। তিনি আমাদের নামধাম মিলিয়ে নিলেন শুরুতেই। তিব্বতে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করার রেওয়াজ রয়েছে, তাই আমাদেরকেও তাদের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে বরণ করা হলো। আমাদের দুইজনের পাশাপাশি বেলজিয়াম, সুইজারল্যান্ড ও স্পেনের কয়েকজন পর্যটকও মিলিত হয়েছেন এখানে। মানে আমরা সবাই একই এজেন্সির ক্লায়েন্ট। আমরা একে অপরের সাথে পরিচিত হয়ে নিলাম।
আগে থেকেই হোটেলে যাওয়ার গাড়ি রেডি করা ছিল। একটি প্রাইভেট কারে 4 জন করে উঠে রওনা দিলাম হোটেলের দিকে। যেতে যেতে মুগ্ধ নয়নে দেখে নিচ্ছি তিব্বতের রাজধানী শহর লাসার পথঘাট আর আধুনিক স্থাপত্য। লাসা শহরটি খুবই ঝকঝকে তকতকে, সুন্দর, মনোরম। চলতে চলতে হঠাৎ করেই দূর থেকে চোখে ধরা দিল বিখ্যাত সেই পোতালা প্যালেসের একাংশ। আহ, কি এক রহস্যময় আর ইতিহাস সমৃদ্ধ প্রাসাদ এটি। অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম লাসা শহরের শিনডং হোটেলে। 4 তারকা মানের এই হোটেলেই আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। হোটেলের বিশাল লবি আমার বেশ ভালো লাগলো। চেক ইনের আনুষ্ঠানিকতা সেরে আমরা চলে এলাম আমাদের জন্য বরাদ্দকৃত রুমে। দুটি আলাদা বেডের এই রুমটি বেশ ভালো লাগলো। রুমের আসবাবে আভিজাত্যের ছাপ স্পষ্ট। একটি 4 স্টার মানের হোটেলের রুমে যা যা সুবিধা থাকার দরকার তার সবই আছে। উচ্চতাজনিত কারণে মাথা প্রচণ্ড ব্যথা করছে আমাদের। রুমে এসে টি ব্যাগ দেখে মনে হলো এখনই 1 কাপ চা খেয়ে নিই। ওয়াশরুমটাও বেশ আধুনিক মনে হলো। কমোড, বেসিন, শাওয়ার স্পেস থেকে শুরু করে সবকিছুই বেশ মানসম্মত। আমাদের রুমের জানালা দিয়ে পথঘাট, ভবনগুলো দেখা যায় ভালোভাবেই। এখন আমরা বিশ্রাম নেব। এরপর কয়েকদিন ঘুরে ফিরে একে একে আপনাদের সামনে তুলে ধরব তিব্বতের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার, প্রাকৃতিক সৌন্দর্য আর জীবনের গল্প।